ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সাবিত ময়মনসিংহ থেকে এবং তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম ঘটনাটি ময়মনসিংহ থেকে লিখছি। আজ আমি আপনাদের সাথে আরো একটি ঘটনা নিয়ে আবারও ফিরে এসেছি। এই ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার এক পরিচিত বড় ভাইয়ের এক্স কলিগের কাছে। আমি আর কথা না বাড়িয়ে ঘটনার প্রেক্ষাপট ও সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজ থেকে প্রায় ৩-৪ সপ্তাহ আগে আমি সন্ধ্যার দিকে বাইরে বের হয়ে পরিচিত এক বড় ভাইয়ের সাথে দেখা করতে চাই। ব্রহ্মপুত্র নদের ধারে সিঁড়িতে বসে চা খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম আমরা, আমি আর বড় ভাই আর বড় ভাইয়ের এক্স কলিগ। আমার বড় ভাইয়ের কলিগের নাম রেজওয়ান। কিছুটা সময় আড্ডা দিতে দিতে রেজওয়ান ভাইয়ের ফোনে একটা কল আসে আর উনি রিসিভ করে কথা বলেন। কথার ফাঁকে উনি যা বলছিলেন তা কিছুটা এমন শোনাচ্ছিল, জি আম্মু, হুজুরের পরে কি বলেছেন? আচ্ছা, ইনশাআল্লাহ আসর কেটে গেছে। ওনার এই কথা শুনে আমিও বড় ভাই কিছুটা কৌতূহলী হয়ে ওনাকে জিজ্ঞেস করি, আসর কেটে গেছে বলার কারণ কি? উনি শুরুতে বলতে চাইলেন না, কারণ উনি চাইছিলেন না ওনাদের সাথে যা ঘটেছিল সেটি মনে করতে। কিন্তু পরিবেশটা এমনই ছিল যে উনি আমাদের জোরাজুরিতে শেষমেশ বললেন, ঠিক আছে ঠিক আছে, সংক্ষেপে বলবো, আর আমার কথার মাঝে কোনো কথা বলবা না। চা নিয়ে আসো। বলছি। আমি দুই বড় ভাইয়ের জন্য চা আনতে চলে যাই। ৫-৬ মিনিট পরে চা নিয়ে ফিরে এসে দুইজনের হাতে 2টি কাপ দিয়ে আমি সিঁড়ির ওপর বসে পড়লাম। এরপর রেজওয়ান ভাই ওনার কথা শুরু করলেন। একটা কথা একটু বলে নিতে চাই, আমি যখন ঘটনাটি শুনছিলাম তখন নদীর ওই পার থেকে প্রচুর পরিমাণে শিয়ালের ডাক ভেসে আসছিল, আর চারপাশে ঝিঝি পোকা আর ব্যাঙের ডাক যেন পরিবেশটাকে একেবারে ঘটনা শোনার জন্য তৈরি করে রেখেছিল। আপনারাও ইমাজিন করুন আর ঘটনাটি শুনুন। চলে যাই রেজওয়ান ভাইয়ের ঘটনায়। ঘটনাটি উনি যেভাবে আমাকে বলেছেন আমি ঠিক সেভাবে লিখে উপস্থাপন করার চেষ্টা করছি। ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিলাম। ঘটনাটিতে কয়েকটি চরিত্র আছে, তাই সবাইকে মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করছি। বলছেন রেজওয়ান ভাই। আমি তখন বরিশাল বিভাগের একটি কুরিয়ার সার্ভিসে কাজ করি। চাকরিটা ভালোই ছিল, কিন্তু একটা জিনিস খারাপ লাগতো যে রোজ একই ধরনের রুটিন। এভাবে আস্তে আস্তে আমিও আমার কলিগরা যেন হাঁপিয়ে উঠছিলাম। কিন্তু এই একঘেয়েমি কেটে যায় কোরবানি ঈদের ছুটিতে বাড়ি গিয়ে। এছাড়াও ঈদের 2 দিন পরে 6 জন মিলে একটি ট্যুরও দেই আমরা রিফ্রেশমেন্টের জন্য। ট্যুর থেকে ফিরে প্রায় 4 দিন আমি বাড়িতেই ছিলাম। 1 বছর 9 মাসের মতো হবে আমার বিয়ে হয়েছে, কিন্তু ওয়াইফের সাথে বেশি সময় স্পেন্ড করতে পারিনি দূরে চাকরি করার জন্য। যথারীতি ঈদের ছুটি শেষ হয়ে যায় আর আমিও আমার কলিগ সবাই আমাদের চাকরির স্থানে আবারও যোগদান করি। বলে রাখা ভালো যে আমি বরিশালে একটি মেসে থেকে চাকরি করতাম। মেসের একটি রুম আমি একাই নিয়ে নিয়েছিলাম আমার প্রাইভেসির জন্য। মেসের আর বাকিরা অবশ্য আমার কলিগের মাঝেই 2-3 জন ছিল। ওনারাও সিঙ্গেল রুম করেই থাকতেন, যেহেতু সবাই চাকরিজীবী। বাড়ি থেকে মেসে ফেরার পর কয়েকদিন কেটে যায়। এরপর একদিন মেসে আমার বাজারের ডেট পড়ে। আমার রুটিন মতো আমি বাজারের দিকে রওনা হলাম। বাজারে গিয়ে মাছ কিনতে গিয়ে এক বৃদ্ধ চাচার কাছে আমি দেখলাম মোটামুটি বড় সাইজের ইলিশ মাছ দেখে মনে মনে ভাবলাম, এহে, কতদিন খাই না, দেখি যদি একটা নিতে পারি। এই ভেবে আমি চাচার দিকে এগিয়ে গিয়ে চাচাকে জিজ্ঞেস করলাম, কি চাচা, ইলিশ কত করে দিচ্ছেন? উত্তরে উনি বললেন, স্যার 200 টাকা কেজি। ওনার এই দাম চাওয়ার কথা শুনে আমি ভ্যাবাচাকা খেয়ে যাই আর ভাবতে থাকি, কি বলে 500 টাকার উপরে দাম আর উনি 200 টাকা চাচ্ছে? মনে হয় বোকা, একটু দামাদামি করি। এই বলে আমি চাচাকে বললাম, কি বলেন চাচা, 100 টাকা করে দিয়েন, দিলে কয়েক কেজি নিব, চলবে? উনি আমার দিকে হাসি ভরা মুখে তাকিয়ে বললেন, যান স্যার, আপনি দিনের প্রথম খদ্দের, যান 90 টাকা কইরা রাখমু। আমি মনে মনে নিজেকে অনেক বড় ভাবতে থাকি আর এদিক ওদিক তাকিয়ে ওনাকে 5 কেজি মাছ মাপতে বলি, এই ভেবে যে ফ্রিজে রেখে
অনেক দিন খাওয়া যাবে, আর দামটা একেবারেই সস্তা। অনেক বড় দাও মেরেছি আজকে। চাচা মাছ মাপছিলেন, এমন সময় আমার ফোনে আমার মেসমেটের কল আসলো। আমি ফোন ধরতেই সে আমাকে জিজ্ঞেস করলো আমি মেইন দরজার চাবি নিয়ে এসেছি কিনা। আমি বললাম হ্যাঁ, আমি চাবি নিয়ে এসেছি। সে তখন আমাকে জানালো যে ভুলে চাবি নিয়ে বের হইনি, তাই আমি যেন সন্ধেবেলা তার সাথেই বাড়ি ফিরি। আমিও সম্মতি দিয়ে ফোন রেখে মাছওয়ালা চাচার দিকে তাকাই, কিন্তু আমি সেখানে মাছের ঝুড়ি আর মাছওয়ালা চাচাকে দেখতে পাই না, বরং তার পাশে দেখতে পাই কয়েকজন যুবক মাছ বিক্রেতাকে, যে ইলিশ মাছ মাপছিল দাড়ি পাল্লায়। আমি ওনাকে দেখে ভাবলাম যে চাচা হয়তো বাথরুমে বা অন্য কোথাও গেছে, তাই এই যুবক মাছ বিক্রেতাকে মনে হয় মাছ মাপতে দিয়ে গেছেন। আমার ভাবনা শেষ হতেই মাছ বিক্রেতা আমার ব্যাগে মাছ ঢেলে টাকা চাইলেন। আমি 5 কেজি 90 টাকা করে ধরে 450 টাকা দিলাম, কিন্তু এই 450 টাকা দেখে সে আমাকে বলল 8 টাকা কই স্যার? আমি বিরক্ত হয়ে বললাম কি বলছেন, চাচা তো 90 টাকা কেজি করে বলছিলেন, সেই অনুযায়ী 450 টাকাই হয়। আমার কথা শুনে মাছ বিক্রেতা আমাকে বদ্ধ উন্মাদ ভেবে বলতে লাগলো, স্যার কি স্বপ্ন দেখতেছিলেন? 500 টাকা কইরা তো 2500 টাকা হয়, আর আপনি আমারে 450 টাকা দিতেছেন। এইটা তো 1 কেজিরও দাম না। আমি ওনাকে এবার ধমক দিয়ে বলি, আরে থামেন তো, চাচা কোথায়? যার সাথে দাম দর করেছিলাম ওনাকে ডাকেন। মাছ বিক্রেতা তখন অন্য মাছ বিক্রেতাদের দিকে তাকাচ্ছিলেন, আর আমাকে এসে হঠাৎ বলল, স্যার এখানে কোনো বুড়া চাচা নাই, আমরাই রোজ এখানে মাছ বেচি। আপনি এইখানে আইসা আমার ঝুড়ির পাশে দাঁড়ায়া নিজে নিজেই কি সব বলতেছিলেন, আর হঠাৎ কইরাই 5 কেজি মাছ মাপতে বলে ফোন হাতে সামনে আগায় গেছিলেন। ওনার কথা শুনে আমি নিজের কান আর চোখে বিলিভ করতে পারছিলাম না, কিন্তু অগত্যা আমাকে 2500 টাকা দিয়েই 5 কেজি ইলিশ আনতে হলো। সেদিন আমি আর অফিস করিনি, সারাদিন এই মাছের ঘটনাটা ভাবছিলাম আর প্রচন্ড মাথা ব্যথায় ভুগছিলাম। সন্ধ্যার পরে সবাই ফিরে এসে দেখে আমি 5 কেজি ইলিশ নিয়ে ফিরে এসেছি, আর এটা দেখে ওরা আমাকে বকাবকি করে কিছুটা। আমি মন খারাপ করে একটু জলদি সেদিন শুয়ে পড়ি আর ঘুমিয়ে পড়ি। মাঝরাতে হঠাৎ আমার দরজায় কেউ নক করলো। কয়েকবার নকের আওয়াজ শুনে আমার ঘুম ভাঙলে আমি প্রচন্ড মাছের গন্ধ অনুভব করতে থাকি, আর দরজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করি, কে কে বাইরে? এত রাতে কি চাই? তখন দরজার বাইরে থেকে আমি যে শুনতে পাই, সেটি শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। আমি শুনতে পাই সেই বৃদ্ধ চাচার কণ্ঠে কেউ আমাকে বলছে, স্যার, ও স্যার, মাছ নিবেন না? ইলিশ মাছ 5 কেজি মাইপা রাখছি আপনার জন্য, নেন নেন নেন। কি হলো স্যার, নিবেন না? নিয়া যান, মাছ নিয়া যান। এই কথা শুনে আমি ভয়ে চিৎকার দিয়ে উঠলে আমার রুমে আবার নক হয়। আমি আমার কলিগদের গলার আওয়াজ শুনি। দরজা খুলতে যেতে যেতে আমি ভাবি যে আমি হয়তো ভুল শুনছিলাম, বা যা ভাবছিলাম সেটা ভুল ভাবছিলাম। এরপর দরজা খুলতেই ওনারা ভেতরে এসে আমাকে বলে, কি ব্যাপার রেজন ভাই, চিল্লাচ্ছেন কেন? আর আপনার রুমে এত বাজে মাছের গন্ধ কেন? ওনাদের এই কথা শুনে আমি আকাশ থেকে পড়ি। আরে, ওনারাও মাছের গন্ধ পাচ্ছেন? তাহলে সমস্যাটা কি হলো? আমি তো তাহলে ভুল শুনছি না মনে হয়। কি হচ্ছে এসব? এরপর আমার মেসমেটরা আমাকে পানি খাইয়ে শান্ত করেন, আর আমার কথা শুনে বলেন যে সব আমার মনের ভুল। আর এরপর তারা আমার ঘর থেকে নিজ নিজ ঘরে চলে যান। আমিও বিষয়টাকে মনের ভুল ভেবে আবার ঘুমানোর চেষ্টা করি। যখন হালকা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ি, তখনই আমার রুমের চারপাশ থেকে ফিস ফিস প্রতিধ্বনি শুনতে পাই, মাছ মাছ, ইলিশ মাছ নেবেন না? নেবেন না স্যার? আপনাকে নিতেই হবে, দাম করেছেন, এখন না নিলে খারাপ হবে। মাছ নেবেন না স্যার? ইলিশ মাছ। এমন ভাবে শব্দটা হচ্ছিল যেন মনে হচ্ছিল আমি কোনো হরর মুভির থিয়েটারে, আর চারপাশ থেকে হরিফিক সব সাউন্ড ভেসে আসছে। আমি আবার ঘুমিয়ে পড়ি। রুমের লাইট জ্বালিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3:15 বাজে। ঘুম থেকে উঠে ঘড়ি দেখার সাথে সাথেই আমি আবার বিছানায় পড়ে যাই। আমার চারপাশ ব্ল্যাক আউট হয়ে যায়, আর আমি দেখতে পাই যে আমার রুমে আমি বিছানায় বসে, আর আমার বারান্দার দরজার সামনে সেই মাছ বিক্রেতা দাঁড়িয়ে। সে আমাকে খুব কঠিন গলায় বলছে, স্যার, মাছ তো আপনাকে নিতেই হবে। যদি নেন আপনি বেঁচে যাবেন, আর না নিলে কেউ বাঁচবে না। আমি তাকে বললাম যে আমি মাছ নেব না। তখন সে আমাকে বলল, নিবি না? ঠিক আছে, এবার দেখ কি হয়, দেখে নিস তুই।
এই কথা বলে সেই মাছ বিক্রেতা মনে হলো হাওয়ায় মিলিয়ে গেল। আর আমারও মাথায় কিছু ছিল না, আমি মনে হয় ঘুমিয়ে গিয়েছিলাম। আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি আমার পাশে একজন মেসমেট বসে আছে, আর আমি চোখ খুলতেই সে আমাকে দেখে আলহামদুলিল্লাহ বলল। আমার বিছানার সামনের দেয়ালের অ্যানালগ ঘড়ি থাকায় আমি দেখলাম 5:50 বাজে, অর্থাৎ ভোর। কিন্তু আমার মেসমেট আমাকে যা বলল তাতে আমি নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। আসলে সময়টা ছিল সন্ধ্যা 5:50, অর্থাৎ আমার জীবন থেকে 14টি ঘন্টা গায়েব হয়ে গেছে। আমার মেসমেটদের বক্তব্য ছিল যে আমি দুপুর অব্দি রুমের দরজা না খোলায় তারা বাড়িওয়ালার কাছ থেকে ডুপ্লিকেট চাবি এনে দরজা খুলে দেখে আমি মেঝেতে পড়ে আছি, আর আমার হাতে মাছের আঁশ লেগে আছে। এরপর থেকে তারা আমাকে বিছানায় উঠিয়ে আমার হাত পরিষ্কার করে রান্নাঘরে খাবার রান্না করতে গেলে দেখে ফ্রিজ থেকে ইলিশ মাছ বের হয়ে মেঝেতে পড়ে আছে, আর একটা মাছের গায়ে কোনো আঁশ ছিল না। এই দেখে তারা কিছুটা অবাক হয়, আর আমার হাতে মাছের আঁশ দেখে রান্নাঘরে আঁশবিহীন মাছ, এসব তারা মিলানোর চেষ্টা করে, কিন্তু মিলাতে পারেনি। এর মাঝে আমি কিছুটা মানসিকভাবে স্ট্রেসড হয়ে যেতে শুরু করি, কারণ হঠাৎ এই জিনিসগুলো আমার কাছে খুব আনইউজুয়াল লাগছিল। আর আগেও কখনো আমার সাথে এমন কিছু হয়নি। ভয়ও পাচ্ছিলাম, মানসিক আঘাতও পাচ্ছিলাম একই সাথে। এরপর সন্ধেবেলা আমার মোবাইল একটা ফোন আসে। ফোনটি ছিল আমার আম্মুর। ফোন ধরতেই আম্মু বলেন যে আমি খুব জলদি যেন বাড়ি ফিরে আসি। আমি কারণ জিজ্ঞেস করলে আমার আম্মু আমাকে কিছুই বলে না, ফোন কেটে দেয়। আমি বাড়ি যাবার জন্য বাসের টিকিট কাটতে যাই, কিন্তু সেদিন টিকিট না পেয়ে পরের দিন রাতে বাসের টিকিট কেটে নেই। অফিসের বসকে অনেক কষ্টে ছুটি দেওয়ার কথা রাজি করিয়ে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে যে সকল দৃশ্য দেখি তা কল্পনার বাইরে। আমার স্ত্রী মাইশা, সে অসুস্থ, তার চোখের নিচে কালি পড়ে গেছে, হাত পা শুকিয়ে গেছে। আমি আম্মুকে জিজ্ঞেস করলে আম্মু আমাকে যা বললেন তা ওনার ভাষাতেই বলছি। তুই বরিশাল চলে যাবার কিছুদিন পর রাতের বেলা আমরা সবাই ঘুমিয়েছিলাম অন্যান্য দিনের মতোই। শেষ রাতের দিকে খুব জোরে চিৎকারের আওয়াজ পাই আমরা। শুরুতেই বউয়ের ঘরে গিয়ে দেখি বউ নেই। এরপর সারা বাসা খুঁজে শেষমেশ ছাদে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তার মুখে পানি ছিটিয়ে হাত পা মালিশ করে তার জ্ঞান ফেরানো যায়। কিন্তু জ্ঞান ফিরতেই সে সবার আগে যে কথাগুলো বলে সেগুলো হলো, মাছ 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 খাবো, ওকে বল আমার জন্য ইলিশ মাছ আনতে, ও আমাকে মাছ দিয়েছে, ও কেন নেয়নি মা, কেন? এসব বলে তোমার বউ বাচ্চাদের মতো কাঁদতে থাকে। তাকে শান্ত করে ঘরে নিয়ে ঘুম পাড়িয়ে দিই আমি। কিন্তু সকালে ঘুম থেকে উঠলে ওকে জিজ্ঞেস করি ও কেন রাতে ছাদে গিয়েছিল। কিন্তু মায়েশা একেবারে অবাক হয়ে বলে, কি বলছেন মা, আমি রাতে সেই যে বিছানায় ঘুমিয়েছিলাম, এই কেবলই উঠলাম। এই কথা শুনে আমি মায়েশাকে আর কিছু বলি না। এর পরের দিন সন্ধ্যা হতেই মায়েশা ছাদে চলে যায়। শুরুতে ভেবেছিলাম যে তোমার সাথে রোজ বিকালে সন্ধ্যায় ছাদে যাওয়ার অভ্যাস ছিল, কিন্তু তোমাকে মিস করে তাই হয়তো ছাদে যায়। কিন্তু সন্ধ্যায় ছাদে যাওয়া আমার পছন্দ ছিল না। ভেবেছিলাম 2-1 দিন পর ও নিজেই যাওয়া বন্ধ করে দেবে, কিন্তু না, ওর ছাদে যাওয়া সময় কাটানো আরো বাড়তে লাগলো। ওর শারীরিক পরিবর্তন হচ্ছিল, ও শুকিয়ে যাচ্ছিল। সারা রাত দিন ঘুমালেও চোখের নিচে কালি পড়ছিল। গত পরশু সন্ধ্যায় মায়েশা ছাদে যাচ্ছিল, তখন আমি ওকে ছাদে যাওয়ার জন্য আটকালে মায়েশা আমাকে হাতের ইশারায় আমার কান ওর মুখের কাছে নিয়ে আসে। ও ফিসফিস করে বলতে লাগলো, না 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 না, এই ভুল করিস না বুড়ি, কবর দেখবি, যেতে দে না, দে না, আমি একবার ওকে দেখবো বুড়ি, যেতে দে আমায়। এই কথা বলে মাইশা সেদিনের মতো আবার বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। এরপর সে ছাদে চলে যায়। রাতের বেলা ঘরে ফিরে মাইশা তোমার বোনের ঘরে যায়। তোমার বোন তখন তার রুমে টেবিলে বসে পড়ছিল। মাইশা তোমার বোনের চেয়ারের পেছনে দাঁড়িয়ে তোমার বোনের কাছে মুখ নিয়ে অত্যন্ত আস্তে আস্তে বলে, বুড়িটাকে মেরে ফেল, ও আমাকে ছাদে যেতে দিতে চায় না, বুড়িটার কবর খুঁড়ে রেখেছি, যা মেরে ফেল। এই কথা শুনে তোমার বোন মাইশার দিকে তাকিয়ে চিৎকার দেয়, আর তার রুমে গিয়ে দেখি মাইশা তোমার বোনের গলা টিপে দাঁড়িয়ে আছে আর চিৎকার করে বলছে, কেন কথা শুনিস না তোরা কেউ? বুড়িটাও শোনে না, তুইও না, 1, 2, 2টা কবর হয়ে গেছে, দেখবি দেখবি।
এসব বলতে বলতে মাইশা নিজেই অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা তাকে বিছানায় শুইয়ে দিই আর তোমার বোনকে জিজ্ঞেস করি কেন মায়েশা তার গলা টিপে ধরেছিল। তোমার বোন তখন আমাদের জানায় যে মায়েশা তাকে যে বলেছিল, মায়েশার দিকে যখন তাকিয়েছিল তখন মায়েশার চেহারায় নাকি অদ্ভুত শয়তানি ছাপ ছিল, তাই সে ভয়ে চিৎকার দিয়েছিল। একটু পরে মায়েশার জ্ঞান ফিরলে সে উঠে বসে, তোমার বাবাকে আর তোমার বোনকে একসাথে কাছে ডাকে আর আমাদের কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলতে থাকে, মাছ এসেছে, মাছ, আমার নদীতে মাছ এসেছে, আমি মাছ শিকার করব, মাছকে ডাক বুড়ি ডাক। এসব বলা শেষ হলে সে চিৎকার দিয়ে ওঠে, জ্ঞান হারায় আর তোমাকে ফোন করি। ডাক্তার এসে বলেছে সে খুব স্ট্রেসড আর মানসিক তাড়নায় আছে মেয়েটা, কিন্তু স্ট্রেসের কারণ কি সেটা মায়েশা ডাক্তারকে বলে না। সে ডাক্তারের সাথে কোনো কথাই বলেনি। এরপর ডাক্তার কিছু ওষুধ দিয়ে চলে যান। এবার বল আমি কি করতে পারি? আমার মায়ের মুখে সব শুনে আমি আমার আম্মুকে জিজ্ঞেস করি যে মায়েশার পরিবারকে এসব জানানো হয়েছে কিনা। আম্মু বলেন যে আমার সাথে কথা বলে মায়েশার পরিবারকে জানানোর অপেক্ষায় ছিলেন ওনারা। আমি আম্মুকে বলি এখনই জানানোর কোনো দরকার নাই। আম্মু আমাকে কারণ জিজ্ঞাসা করলে আমি ওনাকে কিছু না বলে রুমে চলে আসি। কি বলতাম আম্মুকে? আমার জন্য সব হচ্ছে, আমার ভুলের জন্য আমার স্ত্রী এই অবস্থা। আপনারা ভাবছেন আমার কি দায় এখানে? শুনুন তবে ঘটনার শুরুটা একটু মনে করুন। কোরবানি ঈদের পর দেয়া আমাদের ট্যুর, আমার কলিগ মেহেদি ভাইয়ের গ্রামের বাড়ি এলাকার কাছাকাছি ট্যুরে আমরা গিয়েছিলাম। সেই ট্যুরে গিয়ে মেহেদি ভাই আমাদের একদিন রাতের বেলা একটি স্পিরিট কলিং প্রসেসের কথা বললেন আর এও বললেন যে আমরা চাইলে ট্রাই করতে পারি। আমি সব বিলিভ করি না এবং বিলিভ না করার কারণে বলেছিলাম যে আর এসব ফালতু, স্পিরিট বলে আবার কিছু হয় নাকি, দেখেন আপনারা ট্রাই করে। সবাই রাজি হলে মেহেদি ভাই একটি পুরনো বই বের করে মেঝেতে একটি তারকা এঁকে তার চারপাশে চারজনকে বসিয়ে দেন। একে অপরের হাত ধরেছিল তারা। আমরা 6 জন ছিলাম। আমার এক কলিগ খুব ভয় পাওয়ায় সে এক্সপেরিমেন্টে অংশ নেয়নি। এরপর মেহেদি ভাই মাটিতে বাটির শুকনো পাতা আর কি সব দিয়ে আগুন জেলে ধোঁয়া তৈরি করে স্পিরিট কল করলেন। 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা পার হলেও কিছু হয় না। আর জিনিসটাকে ফেক ভেবে আমি আমার 2 হাত ছেড়ে উঠে পড়তেই মেহেদি ভাই আমাকে ধমক দিয়ে বলেন, রেজওয়ান তুমি নিয়ম ভাঙবে না, নিয়ম ভাঙলে ক্ষতি হবে, বসে যা, আয়। ওনার এই কথা শুনে আমি তাচ্ছিল্যের হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে যাই এবং বারান্দায় বসে সিগারেট খেতে লাগলাম। এরপর আমাদের মাঝে কথাবার্তা তেমন হয়নি আর আমরাও এই বিষয়টা ভুলেই গিয়েছিলাম। কিন্তু এবার আমার মাথায় আসলো এই ট্যুরের কিছুদিন আগে আমার সাথে মাছ নিয়ে এই ঘটনার কথা আর আমার ওয়াইফের সাথে সেই মাছ নিয়ে ঘটনা। তাহলে অবশ্যই সেই এক্সপেরিমেন্টের কারণে কোনো খারাপ কিছু আমার পিছু নিয়েছে যা আমার ওয়াইফের ক্ষতি করতে যাচ্ছে। আমি আমার মা বাবাকে এসব কি করে বলতাম আপনারাই বলুন। এর পরের দিন আমি এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলি। উনি আমাকে বকাঝকা করেন আর বলেন যে এসব হারাম কাজ করে বিপদ ডেকে আনলে উনি সাহায্য করবেন না। এরপর উনি আমাকে আরেকজন হুজুরের একটি ঠিকানা দিয়ে সেখানে যেতে বলেন। আমি সেদিনই সেই হুজুরের কাছে যাই আর দেখা করে সব জানাই। উনি সন্ধ্যায় আমাকে নিয়ে আসন করবেন বলে জানান। মাগরিবের আজান হলো। আমি আর হুজুর একসাথে নামাজ পড়ে ওনার ঘরে গিয়ে আসনে বসলাম। হুজুর আমার 2 হাত ধরে দোয়া পড়ছিলেন আর ফু দিচ্ছিলেন। এক পর্যায়ে হঠাৎ আমার হাত ছেড়ে দিয়ে উনি বললেন, রেজওয়ান ভাই আপনি যা ভাবছেন সেটা একেবারে 100% ভুল। সেদিন ওই এক্সপেরিমেন্টে কোনো জিন হাজির হয়নি আর আপনার সাথে যা হয়েছে তা কিছুই ওই এক্সপেরিমেন্টের ফল না। হুজুরের মুখে সব শুনে আমি ওনাকে জিজ্ঞেস করি, তাহলে আসল সমস্যা কি? আমার কথা শুনে হুজুর বলেন, আমার বাসায় না গেলে উনি বুঝতে পারবেন না আর আমার বাসায় যাবার আগে কিছু প্রস্তুতি আছে ওনার, যা ওনার করতে 3-4 দিন সময় চাই। এরপর ওনাকে সময় দিয়ে ওনার ফোন নাম্বার নিয়ে বাড়ি ফিরে আসি আর আম্মু আব্বুকে বলি মায়েশার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে। আমার আম্মু আব্বু মায়েশার পরিবারের সাথে যোগাযোগ করতে সেখান থেকে উঠে আসে আরও এক চাঞ্চল্যকর তথ্য। কি সেই তথ্য? শুনুন মায়েশার মায়ের ভাষায়। আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমি আর মায়েশার বাবা। আমাদের মেয়ের বয়স যখন 10 বছর ছিল তখন তার একটি মানসিক রোগ দেখা দেয়। সে নিজে নিজে কথা বলতো, লেখাপড়া করতো না, আমাদের সবাইকে মারবে বলে চড়াও হয়ে যেত। অনেক হুজুর কবিরাজ তদবির করেছি আমার মেয়ের,
কিন্তু সে ভালো হচ্ছিল না। অবশেষে একজন মনোরোগ বিশেষজ্ঞকে দেখানো হলে সে বলে এই রোগটা খুবই রেয়ার কেস, লাখ মানুষের মাঝে একজনের হয়। নিজেকে ভুলে গিয়ে অন্যের মতো আচরণ করা, ভায়োলেন্স, আর এরপর সব ভুলে যাওয়া। এই রোগের চিকিৎসা মেডিটেশন আর নিয়মের মাঝে চললে ঠিক হয়ে যাবে বলে ডাক্তার আমাদের বলেন। 3-4 মাস আমার মেয়ের চিকিৎসা হয়, আস্তে আস্তে সে ভালো হয়। ডাক্তার আমাদের বললেন আমার মেয়ে খুব একা ফিল করে সবার মাঝে থেকেও, ওকে এই একাকিত্বের ফিলিংসটা আর যেন ছুঁতে না পারে। এমনিতে আর কোনো সমস্যা হবে না বলেন ডাক্তার। দেখতে দেখতে আমার মেয়েকে ডাক্তার সুস্থ করে তোলেন। কিন্তু দেখেন এবার কি হলো, জামাই বরিশাল চলে যাবার পর আমার মেয়েটা আবার একা হয়ে গিয়েছিল, আর সেজন্যই এই সমস্যা ফিরে এসেছে। এসব বলতে বলতে আমার শাশুড়ি কান্নায় ভেঙে পড়েন। ওনাকে আর কোনো কিছু না বলে, কোনো সান্ত্বনাও না দিয়ে রাগে আমি আমার আম্মুর হাত থেকে ফোন নিয়ে লাইন কেটে দেই। আমি আমার রুমে চলে আসি আর ভাবতে থাকি এটা তাহলে মাইশার মানসিক সমস্যা, ভালো কোনো ডাক্তার দেখাবো তাহলে কি ঠিক হয়ে যাবে। এরপর আমি সেই হুজুরকে কল করে আসতে মানা করে দেই আর তাকে জানাই যে মাইশার সমস্যাটা মানসিক, আর ওর বাবা জানিয়েছেন যে মাইশার মানসিক সমস্যার হিস্ট্রি আছে। আমরা মাইশাকে ডাক্তার দেখাই, আর ডাক্তারের করা কিছু মেডিসিন আর মেডিটেশন মাইশা আস্তে আস্তে কিছুটা সুস্থ হতে থাকে। ডাক্তারের কাছে গিয়ে আমরা আরও একটি তথ্য পাই যে মাইশা কয়েক মাসের প্রেগন্যান্ট। আমার ডাক্তারের ভাষ্য মতে প্রেগন্যান্সির এই ধরনের সমস্যা হওয়া একেবারেই অ্যাবনর্মাল নয়। একদিকে সীমাহীন খুশি, আর একদিকে রিলিফ যে যা হচ্ছে বা হয়েছে তা বলতে গেলে নর্মাল বিষয়। আর সবাই মাইশার খেয়াল রাখতে শুরু করি। আমি রোজ সন্ধ্যায় মাইশাকে নিয়ে ছাদে গল্প করি, যত্ন নেই, নিয়ম করে খাওয়ানো, মেডিসিন দেয়া, সবকিছু খেয়াল রাখতাম আমরা সবাই। আস্তে আস্তে আমার যাবার সময় চলে এলো আর আমি বরিশাল চলে এলাম। মেসে ফিরে 1 সপ্তাহ পার হয়ে গেল, কোনো সমস্যা নেই। হঠাৎ একদিন রাতের বেলা ঘুমের মাঝে আমি কানের কাছে আওয়াজ শুনছিলাম, যা, চলে যা, জীবন থেকে চলে যা। আমি এটা শুনে বিছানা থেকে লাফ দিয়ে উঠতেই আমার রুমের দরজায় নক করার আওয়াজ পাই এবং সেই মাছ বিক্রেতার গলা শুনতে পাই, স্যার মাছ নেবেন? ইলিশ মাছ মাত্র 90 টাকা, নিয়ে নেন। একথা শুনে আমি চিৎকার করে উঠি, তুই আর তোর মাছ জাহান্নামে যা, আমাকে বিরক্ত করিস না, চলে যা, আমাকে আমার মতো বাঁচতে দে। এরপর সে প্রত্যুত্তরে আমাকে বলে, ফিরিয়ে দিলেন স্যার, আমার জীবিত মাছ আপনার পথ ছায়া মরছে, এইবার আপনি কবর দেখেন। এই কথা বলে সে করুণ সুরে কাঁদতে লাগলো। ওনার এই কথা শেষ হতেই আমার হুঁশ ফিরে মোবাইলের রিংটোনে। বিছানা থেকে উঠে আমি দেখি যে ঘেমে একাকার হয়ে গেছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এতক্ষণ যা হচ্ছিল তা বোধহয় স্বপ্ন ছিল। এই ভাবতে ভাবতে আমি মোবাইল হাতে নিয়ে দেখি আব্বুর ফোন তোতে আব্বু কান্না স্বরে আমাকে বলে, বাবা রেজওয়ান, যত তাড়াতাড়ি পারো চলে আসো, তোমার বাচ্চা নাই। এই কথা শুনে আমার হাত থেকে ফোন পড়ে যায়, আমার পায়ের নিচে মাটি সরে যায়। আমি এই মাত্র স্বপ্নে দেখলাম আমাকে কবর দেখানো হবে, আর আমার বাচ্চা এই দুনিয়াতে নেই। কিভাবে কি হলো জানার জন্য আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাসে করে যাচ্ছিলাম, কিন্তু আমার কানের চারপাশে আওয়াজ আসছিল, স্যার মাছ, আমার মাছ নেন স্যার, আমার মাছ নাই, আজকে আপনার মাছ শিকার করলাম, মাছ 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 মাছ। এই বলে বাতাসে মিশে যাচ্ছিল সেই আওয়াজ, আর হালকা করে শুনতে পাচ্ছিলাম, নিলেন না। এরপর আমি ঘুমিয়ে যাই বাসের জার্নিতে। বাস থামলে বাড়ি পৌঁছে আমি আমার বোনকে পাই বাড়িতে একা। এরপর আমি তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হই। রাস্তায় আমার বোনের মুখে আমি সব ঘটনা শুনি। তার ভাষ্য মতে আমি ঘটনাগুলো বলছি। ভাইয়া, তুমি যেদিন চলে গেলে সেদিন রাতে আমি পানি খেতে উঠে ডাইনিং এ গিয়েছিলাম। গিয়ে দেখি মাইশা ভাবি ডাইনিং এর একটি চেয়ারে বসে আছে। ওনাকে ওভাবে আমি ভয় পেয়ে যাই দেখে ওনাকে জিজ্ঞেস করি যে উনি কেন ওখানে এত রাতে বসেছিলেন। উনি আমাকে ইশারায় ওনার মুখের কাছে আমার কান নিয়ে যেতে বললেন। আমি কান ওনার মুখের কাছে নিয়ে যেতেই উনি বলেন, মাছ খাবি? ইলিশ মাছ। আমার পেটে মাছ আছে একটা, আমি কেটে বের করে দেই, তুই রান্না কর, আর বুড়িটাকে কবর দে। কিরে, কবর দে ওকে। আরে কি ভাবছিস, দে। এই বলে উনি মেঝেতে বসে পড়েন আর মাটিতে আঁচড়ে আঁচড়ে বলতে লাগলেন, এই দেখ আমি কবর খুঁড়ছি,
মাছটাকে বের করব, কবর দিতে হবে যে। যা, বুড়িটাকে ডেকে আন। উনার এই আচরণ দেখে আমি চিৎকার করে উঠলে আম্মু আব্বু ডাই নিয়ে এসে মাইশা ভাবিকে ধরে তার বিছানায় নিয়ে যান। মাইশা ভাবি আব্বু আম্মুকে গালাগাল দিচ্ছিলেন আর বলছিলেন, তোরা কেউ মাছ খাস না, তোদের ছেলে খায় না, মেয়ে খায় না, আর তোরাও খাস না। তোদের ছেলেকে কত করে বললাম আমার মাছ নিয়ে যেতে, কিন্তু ও নেয়নি। তাই আমি তোর ছেলের মাছ নিয়ে যাব। দেখ দেখ, ওই যে কবর খুঁড়ে রেখেছি, মাছ কবর দেব। এইসব বলে ভাবি জ্ঞান হারান। ওনার পাশে সেদিন আমরা সারা রাত বসেছিলাম। সকালে উঠে ভাবি আমাদের বলেন যে রাতের বেলা উনি ছাদে গেলে আমাকে বলেন আম্মু আব্বুকে মেরে ফেলতে, আর তোমাকেও যেন মেরে ফেলা হয়। এরপর ভাবিকে ডাক্তারের কাছে নিলে ডাক্তার কিছু ওষুধ দিয়ে পাঠিয়ে দেন। এরপর আমি সারাদিন ভাবির এই সমস্ত সমস্যার দেখাশোনা করি। একদিন রাতের বেলা ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ছাদে গিয়ে দেখা যায় উনি ছাদের কোণে বসে ধারালো লোহার টুকরা দিয়ে নিজের হাত খোঁচাচ্ছেন আর পেটে খোঁচাচ্ছেন, আর পেট থেকে বের হওয়া রক্ত খাচ্ছেন। এসব দেখে আমরা খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু ডাক্তার বলছিলেন যে প্রেগন্যান্সির অনেক সমস্যাই হয়, আর তুমিও 2-1 দিন হলো চাকরিতে ফিরে গেছো, তাই তোমাকে আর ফোন করে বলিনি। কারণ এমন বারবার ছুটি নিলে তোমার চাকরি কিভাবে থাকবে, সংসারই কিভাবে চলবে। এরপর একদিন রাতের বেলা আমি আমার রুমে ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার রুমে কুকুরের ডাক শুনে আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে যাই, আর আমার রুমে কুকুরের ডাক কোথা থেকে এলো দেখতে থাকি। এর মাঝে হঠাৎ পচা মাছের গন্ধ দিয়ে আমার রুম ভরে যায়। আমি বিছানা থেকে উঠার জন্য পাশ ফিরতেই দেখি মাইশা ভাবি বাজে হাসি নিয়ে আমার পাশে শুয়ে আছেন, আর কুকুরের আওয়াজটা উনিই মুখ দিয়ে করছিলেন। আমি ওনার শরীর থেকে রক্তের গন্ধও পাচ্ছিলাম, আর তাই তাকে জিজ্ঞাসা করি যে কেন এখানে রক্তের গন্ধ, কেনই বা সে ওইরকম বাজে আওয়াজ করছে। তখনই সে মুখে হাত দিয়ে ধরে ফেলেন, আর কানের কাছে মুখ এনে তিনি বলেন, মাছ শিকার করেছি। এই বলে সে আমার হাতে একটি ছুরি ধরিয়ে দিয়ে বলেন, নে, বুড়িকে মেরে ফেল আর কবরের ধাক্কা দিয়ে ফেলে দে। আমার হাতে ছুরির স্পর্শ পেতেই আমি ছুরিতে আঠালো কিছুর আভাস পাই, আর ভাবির হাত সরিয়ে জোরে চিৎকার দেই। আমার চিৎকারে আব্বু আম্মু রুম থেকে এসে লাইট অন করে যা দেখেন সেটা ভোলার না। আমরা দেখি আমার ভাবির পেট থেকে রক্ত বেরিয়ে বিছানা ভিজে গেছে, শরীরের কাপড় কাটা। ওনাকে ধরে বিছানায় শুইয়ে আমি আর আম্মু পেটের কাপড় সরিয়ে দেখি ওনার পেটে 2-3টা স্ট্যাবের দাগ। আমাদের বুঝতে বাকি রইল না যে ভাবি কি করেছেন। তৎক্ষণাৎ ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার জানেন ওনার বাচ্চা আর বেঁচে নেই। আমার বোনের মুখে সব শুনে আমি রাগে দুঃখে একাকার হয়ে যাই, আর মনে মনে বলতে থাকি, মাছ কি, কেনই বা মাছ নিয়ে এত ঘটনা। এরপর আমি হাসপাতালে গিয়ে দেখি আমার শ্বশুর শাশুড়ি সহ অনেকেই সেখানে উপস্থিত আছেন। মাসের সাথে দেখা করি, সে ঘুমোচ্ছে। তাকে ওই অবস্থায় দেখে আমার মরে যেতে ইচ্ছা করছিল। এরপরে সব কেন শুধুমাত্র মানসিক সমস্যা নয় তা বুঝতে পারি আমরা সবাই। আর আমি সেই হুজুরকে ফোন করি যার সাথে আগে দেখা করছিলাম। সেদিন রাতে আমাদের বাসায় হুজুর আসেন এবং আসন করেন। এর আগে হুজুর হাসপাতালে গিয়ে মাইশাকে দেখে আসেন আর আমাদের কাছ থেকে সবকিছু জেনে নেন। আমাদের বাসায় এসে হুজুর আসন করেন, আর কিছুক্ষণ পরে উনি বলতে শুরু করেন ওনার কথা, ওনার ভাষায় আমি বলছি, রেজওয়ান ভাই, আপনার স্ত্রীর ওপর খবিস জিনের ভর হয়েছে ভাই। তিলে তিলে সে আপনাদের পরিবার শেষ করে দেবে। আপনি যে স্বপ্ন দেখতেন সেগুলো সেই দেখাতো, আর লক্ষ্য ছিল আপনাকে পাগল করে দেয়া। আর সে মাছ বিক্রেতার রূপ ধরে আপনার সাথে ছলনা করছে। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম জিনের ভর করার কারণ কি। উত্তরে হুজুর বললেন, ভাই, আপনার স্ত্রীকে নিয়ে রোজ সন্ধ্যায় ছাদে যেতেন, আর আপনি যেদিন চলে যান বরিশাল, তার পরদিন বা কিছুদিনের মাঝে এই সন্ধ্যায় আপনার স্ত্রী ছাদে একাই যায়। তার চুল ছিল খোলা। সন্ধ্যাবেলায় আপনার স্ত্রীকে দেখেই সেই জিন আকৃষ্ট হয়ে যায়, আর মাইশা ভাবিকে সে নিয়ে যাবে বলে ঠিক করে। কিন্তু মাইশা ভাবি প্রেগনেন্ট থাকায় সে রেগে যায় আর ঠিক করে যাকে ভালোবাসে তার কাছ থেকে অন্যের বাচ্চা সে আনতে দেবে না। তাই সে আপনার বাচ্চাকে হত্যা করলো, আর আপনাকে পাগল বানিয়ে স্ত্রী থেকে দূরে সরিয়ে আপনার মা বাবাকে মেরে সে আপনার স্ত্রীকে নিয়ে যেতে চাচ্ছিল।
ওনার কথা শুনে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আমাকে কেন মাছ সাজছে সে? হুজুর বললেন, ওই মাছের মাধ্যমে জিন আপনাকে বশ করে পাগল বানাতে চাইছিল, কিন্তু আপনি সেই মাছ না নেয়ায় সে আপনাকে ধোঁকা দেয়, এই বলে যে আপনার মাছ মারবে। আসলে আপনার মাছ হচ্ছে আপনার সন্তান, যাকে ইতোমধ্যে সে মেরে ফেলেছে। এরপর এই সমস্যার পরিত্রাণ চাইলে হুজুর আমাদের বলেন যে এর একমাত্র সমাধান হচ্ছে রুকাইয়া। আমরা যারা মুসলমান আছি, যারা সবাই জানি যে রুকাইয়া জিনিসটা আসলে কি, যারা জানেন না তাদের জন্য বলছি, রুকাইয়া হচ্ছে মুসলিম এক্সোরসিজম বা জিন ছাড়ানোর প্রসেস। ঘটনায় ফিরি, যেহেতু মাইশা অসুস্থ ছিল, তাই হুজুর আমাদের বলেন 15 দিন পর মাইশার রুকাইয়া হবে, আর এই 15 দিন মাইশাকে চোখে চোখে রাখতে হবে। হুজুরকে তাবিজ আমাদের দিয়ে বলেন যে মাইশা যতদিন হাসপাতালে থাকবে ততদিন যেন এই তাবিজ ওর কাছে থাকে, আর উনি আমাদের বাসা বন্ধ করে দিয়ে যান, যেন মাইশা বাসায় আসলে আপাতত 15 দিন বাসায় কোনো সমস্যা না হয়। এরপর মাইশা বাসায় ফিরে এলে 15 দিন পর এক শুক্রবারের সন্ধ্যায় হুজুর 4 জন হুজুরকে নিয়ে মাইশার রুকাইয়া করার জন্য আমাদের বাসায় আসেন। মাইশাকে বোরখা পরিয়ে আমি আমার আম্মু আর আব্বু আর বোন মিলে আমার ঘরে নিয়ে আসি আর ওনাকে বিছানায় বসাই। হুজুর একটা ইসলামিক বই বের করলেন আর লাইট অফ করে কয়েকটা মোমবাতি জ্বালিয়ে আমাদের বললেন, যাই হয়ে যাক ভাবিকে ছাড়বেন না, মায়া করবে, কান্নাকাটি করবে, ভয় দেখাবে, আঘাত করবে, কিন্তু আপনারা দুর্বল হবেন না। এরপর হুজুর বাকি 4 জন হুজুরকে বললেন মোমবাতি নিয়ে রুমের 4 কোনায় গিয়ে দাঁড়াতে। এরপর সবাই সবার হাতে থাকা বই খুলে দোয়া আর সূরা পড়তে শুরু করলেন। আমি আর আমার আব্বু সহ আমার বোন মাইশাকে ধরে রেখেছিলাম। দোয়া পড়ার সাথে সাথেই মাইশার শরীর ভিজে যাচ্ছিল ঘামে, আর মাইশা মুখ দিয়ে এমন শব্দ করছিল যেন সে নিঃশ্বাস নিতে পারছে না। দেখে মনে হচ্ছিল মাইশার খুব কষ্ট হচ্ছে। এরপর মাইশা ঘাড় ঘুরিয়ে আমার কানের কাছে বলতে লাগলো, স্যার, মাছ কিন্তু নিয়ে ফেলেছি, এবার বড় মাছ নিব। হুজুর কি করবে? ও তো নিজেই নিজের রক্ষা করতে পারবে না, ওই দেখ হুজুর কবরে। এই বলে সে আমার চেহারা বরাবর একটি ফু দিল। আমি বেহুশের মতো হয়ে গিয়েছিলাম আর দেখতে পেয়েছিলাম এক জঙ্গলে পড়ে আছি, আর আমার সামনে একটি কবর খোঁড়া, কবর একটি লাশ যার মুখের দিকে কাফন খোলা। লাশটি ছিল সেই হুজুরের। এই দেখে আমি চিৎকার করে উঠি আর আমার মনে হতে লাগলো আমার ওপর বৃষ্টি পড়ছে। হঠাৎ আমার হুঁশ ফিরে এলো। আমি দেখলাম হুজুর আমার হাত ধরে ঝাঁকি দিয়ে বলছেন, ভাই বলেছিলাম না ধোঁকা দিবে, শক্ত হন। এরপর হুজুর আবার দোয়া পড়তে লাগলেন। আমি চোখ বন্ধ করে মাইশাকে ধরেছিলাম। কিছুক্ষণ পর আমার কানে সেই বৃদ্ধ মা চলার আওয়াজ শুনতে পাই, যাচ্ছি, আমি চলে যাচ্ছি, কিন্তু তোর সন্তানকে সাথে নিয়ে যাচ্ছি। ছেলের লাশ দেখ, চোখ খোল, আরে চোখ খোল, মাছ তো নিলি না, ছেলেকে বিলিয়ে দিলি, কেন মাছ নিলি না? আমি মাইশার মুখে এসব শুনে চোখ খুলিনি, আর মাইশা আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল। রুমের চারপাশ থেকে উচ্চ স্বরে শুনতে পেলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরপর হুজুর আমাকে চোখ খুলতে বলেন। চোখ খুলতেই আমার আম্মুকে দেখলাম রুমের লাইট অন করতে, আর আমার বোন পানি এনে মাইশার মুখে ছিটিয়ে দিল। আমি আর আম্মু মাইশার হাত মালিশ করতে লাগলাম। একটু পর ওর জ্ঞান ফিরে এলো। ও বলল, রেজওয়ান, কি হলো আমার? আমার মনে হচ্ছে আমার ভেতর থেকে কেন জানি ভারী একটা বোঝা চলে গেছে। কি হয়েছে বলো তো? মাইশার কথা শুনে হুজুর মুচকি এসে বললেন, সবই আল্লাহর ইচ্ছা, আপনি ভালো হয়ে গেছেন। আপনি নিশ্চয়ই জানেন আপনার সাথে কি হয়েছে। যাই হোক, আল্লাহর রহমতে আর কিছু হবে না ইনশাআল্লাহ। আপনাকে একটা তাবিজ দিচ্ছি, 7 দিন পর খুলে ফেলবেন, আর কখনোই সন্ধ্যার পর ছাদে যাবেন না। এই বলে তাবিজটা দিয়ে হুজুর চলে যান। রেজওয়ান ভাই এইটুকু বলে দীর্ঘশ্বাস ফেলেন। ঘটনাটি ঘটেছে কয়েক বছর আগে। আমি আজও ভুলতে পারিনি কিছুই। বাজারে গিয়ে এখনো মাছ কেনার সাহস হয় না আমার। আমার নিষ্পাপ বাচ্চাটা আর দুনিয়ায় নেই, সব ভেবে কেমন যেন লাগে। আমি একটা কথাই আমার বোনদের উদ্দেশ্যে বলতে চাই যে সন্ধ্যার পরে কেউ ছাদে যাবেন না খোলা চুলে, মাথায় কাপড় দিয়ে রাখবেন। গুরুজনের কিছু কথা আসলেই মেনে চলা উচিত। মনে রাখবেন, যা রটে তা কিছুটা বটে। আর একটা কথা, একটা ভুল যে কারো জীবন ছারখার করে দিতে পারে। মাইশা এখন